আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অবহেলার কারণে সমাজে নারী নির্যাতন দ্রুত বিস্তার লাভ করছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশ গড়ার কোনো পরিকল্পনা কাজে আসবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। এ সময় প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং নতুন বাংলাদেশ নির্মাণে পুলিশকে যথাযথ পদক্ষেপ নেয়ার দিক নির্দেশনা দেন। এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে। কথা হলো আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। অন্তর্বর্তী সরকার এবং গণতান্ত্রিক আন্দোলনকারীদের সমালোচিত করতে লুটপাটের টাকা ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। আওয়ামী লীগের ১.৫ দশকে সামাজিক দুর্বৃত্তায়নের রেশে দেশে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মন্তব্য করেছেন তিনি। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসররা টিকে থাকতে টাকা বিলাচ্ছেন এবং ষড়যন্ত্রের জাল বুনছেন। অন্তর্বর্তী সরকারকে প্রতিকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধগুলো হচ্ছে। এত নারী নির্যাতন হয়েছে শেখ হাসিনার আমলে যে এটা বলে শেষ করা যাবে না। করোনা ভাইরাসের টিকা কেনায় 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। কোভিড-19 মোকাবেলায় সরকারের নেয়া টিকা কার্যক্রমে অর্থ ব্যয় স্বচ্ছতার ঘাটতি নিয়ে 2022 সালে একটি প্রতিবেদন প্রকাশ করেন টিআইবি। টিকা কার্যক্রমে সরকারি হিসেব এবং টিআইবির হিসেবের মধ্যে প্রায় 22,000 কোটি টাকা গড়মিল দেখা যায়। সরকার জানিয়েছিল কোভিড-19 টিকা ক্রয় এবং বিতরণের ক্ষেত্রে 40,000 কোটি টাকা খরচ হয়েছে। টিআইবি দেখিয়েছে এই খরচ সর্বোচ্চ 18,000 কোটি টাকার বেশি হওয়ার কথা নয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি আমলে নিয়ে দুদক বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। গ্রাম ও শহর অঞ্চলে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ কেন দেয়া হবে না এবং লোডশেডিং শিডিউল কেন 24 ঘন্টা আগে জানানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। AKM আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রুলে বিদ্যুৎ সচিব এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের 1 মাসের মধ্যে জবাব দিতে বলেছে। গেল বছরের 18 সেপ্টেম্বর জনস্বার্থে রিটটি করেন আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। হাসপাতাল এবং আদালত সহ কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার ব্যাপারেও রিটে নির্দেশনা চাওয়া হয়। এবং গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে এবং বিদ্যুৎ লোডশেডিংটুকু 24 ঘন্টা আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং উপজেলা নির্বাহী ওসি এবং হাসপাতালে জানানোর জন্য একটা শিডিউল আমরা চাইছি। মাননীয় আদালত 1 মাসে রুল দিয়েছেন। প্রবাসীদের ভোটের আওতায় আনতে মনদের ভালো খুঁজে বের করতে হবে। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার নির্বাচন ভবনে ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত ওআইসির ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিত করতে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই। বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা হয়েছে ওআইসির মিশন প্রধানদের সাথে। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘন্টা কর্মবিরতির পর মেট্রো রেলের যাত্রী সেবা স্বাভাবিক হয়েছে। পুনরায় টিকিট ব্যবস্থা চালু করেছেন কর্মীরা। লাঞ্ছনার অভিযোগে সকাল ৮টা থেকে সবগুলো ইন আউট গেট খুলে কর্মবিরতি শুরু করে মেট্রো রেলের স্টাফরা। এতে বিনা টিকিটেই ভ্রমণ করেন যাত্রীরা। পরে সকাল ৯:৩০টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। এমআরটি পুলিশ সদস্যদের হাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ৪ জন কর্মী মৌখিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় এই কর্মবিরতির ডাক দেন কর্মীরা। যেহেতু আমরা সেবা খাত, মানুষকে সেবা দিব, তো সেবা দিয়ে যাচ্ছি আমরা, বাট আমাদের সেবার সাথে সাথে ওটা চলমান থাকবে। লোকজন সকালবেলায় ২ ঘন্টা মোটামুটি ফ্রি চলাচল করছে, বিভিন্ন স্টেশন বন্ধ ছিল। তো পরবর্তীতে আমাদের জিএম স্যার, এমডি স্যার বিভিন্ন স্টেশনে গিয়ে তাদেরকে আশ্বস্ত করছে যথাযোগ্য বিচার আর কি হবে। তো সেই আশ্বস্ততায় টমসিয়ারেরা তারা তাদের কাজকর্ম করতেছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের অগ্রিম টিকিট। সকাল ৮টায় চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শুরুর আধ ঘন্টার মধ্যে ১,৫০,০০,০০০ মানুষ টিকিট কাটার চেষ্টা করেছেন। এবারও অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। ট্রেনের টিকিট ছাড়াও ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে বাস কাউন্টারগুলো। সম্প্রতি এক অনুষ্ঠানে ধর্ষণ শব্দের পরিবর্তে নারী নির্যাতন শব্দ ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পরে এই নিয়ে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। আজ ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। তার বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হলে দুঃখ প্রকাশ করেন তিনি। দুই দফা পিছিয়ে বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় ২৩৯ বিডিআর জওয়ানের জামিনের আদেশ আজ। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে এই আদেশ দেওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে এই মামলার জামিন শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়। তবে এদিন আদেশ না দিয়ে সোমবার নতুন করে আদেশের দিন ধার্য করেন আদালত। আর এই মামলা প্রথম দফায় ১৭৮ জন জামিনে মুক্তি লাভ করেন। দ্বিতীয় দফায় যারা জামিন আবেদন করেন তাদের অধিকাংশই হত্যা মামলায় যাবজ্জীবন অথবা বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া আসামি। জামিন আদেশ ঘোষণাকে কেন্দ্র করে আদালতে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনেরাও। আমাদের ভাইয়ারা বিনা অপরাধে ওনারা জেলখানায় আসছে। আজকে যেন জামিনের আদেশ দেখ, কালকে আমাকে কি তালবাহানা করে ইয়ে করছে, আমরা আর তালবাহানা সহ্য করতে পারতেছি না। বৃহস্পতিবারে কোর্টে গেছি, অন্তা কলেজে কোর্টে যান, জজ কোর্টে যান, আমরা দিতেছি। এ জায়গা দৌড় ফিরে আইলাম, এ জায়গা তা দিল না। রবিবারের কথা বললো, রবিবারে কালকে এসে সারাদিন থেকে গেলাম, কিছু বললো না। ফের আজকে আসার কথা বলছে, আজকে আইছি। কি করব সেটা আল্লাহ পাকই জানতেছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ১ নম্বরে নিহত হয় রনি নামে এক যুবক। রবিবার রাত 11:30টায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দীপ্তচন্দ্র পালের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট দেখব।
রাজধানীর মিরপুর শাহালী থানাধীন রাসেল পার্কের সামনে ছুরিকাঘাতে রনি নামে এক যুবক নিহত হন। এলাকাবাসীর অভিযোগ, কয়েকজন যুবক এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। বলেন, মাদক বিক্রিতে বাধা দেয়াতেই খুন করা হয় রনিকে। কয়েকটা ছেলে বলছে যে তুমি এলাকায় বাবার ব্যবসা করবে না, কতদিন পোলাপান নিয়ে নষ্ট করবে না, ভালো হয়ে যাও, বাধা দিছে দেখে এই ছেলেরা খুন করছে। কতদিন পর পর এখানে মাঠের কারণে করে মারে, প্রতিদিন আপনি একদিন পর পর মাঠের কারণে মারে। সবাই মিলে বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে আরে দেখা নিয়ে এটা করছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে পুলিশ। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে শুরু করে তদন্ত। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। আধিপত্যর একটা বিষয় আছে, উভয় পক্ষের পরিচয় এখনো তদন্তাধীন আছে। তাদের তদন্তর পরে এটা আসলে আমরা সঠিক বলতে পারবো। আমাদের অভিযান অব্যাহত আছে। এর আগেও এই এলাকায় মাদক, ছিনতাই ও আধিপত্যকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। এখন পর্যন্ত সংস্কার বিষয়ে 13টি রাজনৈতিক দলের মতামত জানতে পেরেছে ঐক্যমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনে 2টি রাজনৈতিক দলের মতামত নিয়ে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ঐক্যমত্য কমিশনের কাছে 18টি রাজনৈতিক দল মতামত জমা দিতে সময় চেয়েছে বলেও জানান আলী রিয়াজ। 166টি প্রস্তাবের মধ্যে 108টি বিষয়ে একমত, 26টি বিষয়ে আংশিক একমত এবং 32 বিষয়ে একমত না বলে জানিয়েছে এবি পার্টি। এছাড়াও নাগরিক ঐক্য তাদের মতামত জাতীয় ঐক্যমত্য কমিশনের হাতে তুলে দেয়। অনেকগুলো বিষয়ে একমত, আমরা কাউন্ট করি নাই, কারণ এত বড় কোয়েশ্চেন নিয়ে এখানে সবগুলো যে সব কিছু প্লাস একটা যদি আমরা একমত হইও, ওটার সাথে সাব কোয়েশ্চেনসগুলো আছে। আমরা একমত পোষণ করেছি 108টাতে, আর 32টাতে আমরা একমত হই নাই, আমরা দ্বিমত পোষণ করেছি, আর 26টাতে আমরা আংশিকভাবে একমত হয়েছি। মিলে আমরা 13টি রাজনৈতিক দলের কাছ থেকে তাদের মতামত জানতে পেরেছি। 18টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে তারা অনুরোধ করেছেন যেন আরেকটু সময় দেওয়া হয়, আলাদা আলাদা দলগুলোর সাথে কথা বলা বা জোটের সাথে কথা বলা। ইতিমধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছি। জুলাই বিপ্লবে অংশ নিয়ে অসংখ্য গুলির স্প্রিন্টার শরীরে বহন করে দুর্বিষহ জীবন পার করছে টাঙ্গাইলের সুজন মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির রোজগার বন্ধ হয়, 3 সন্তানের খাবার জোগাতে অন্যের বাড়িতে কাজ করছেন স্ত্রী নূপুর বেগম। উন্নত চিকিৎসা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব বলছে সুজনের পরিবার। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার বাড্ডা থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন সিএনজি চালক সুজন মিয়া। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়ে যায় তার পুরো শরীর। প্রথম দিকে ঋণ করে চিকিৎসা চললেও বর্তমানে তা বন্ধ রয়েছে। স্বামীর এমন কঠিন পরিস্থিতিতে শক্ত হাতে পরিবারের হাল ধরেছেন সুজনের স্ত্রী। 8 মাস যাবত ঘরে পড়ে রয়েছে, হাঁটাচলাও করতে পারে না, পোলাপান নিয়ে খুব করুণ অবস্থা। সরকার যদি আমার একটু দেখে ভালোভাবে, আমার সংসারটা একটু ভালোভাবে চলতো। সরকারের কাছ থেকে কিছু অনুদান পেলেও ব্যয়বহুল উন্নত চিকিৎসার জন্য তা পর্যাপ্ত নয় বলছেন সুজন মিয়া। মাঝে মাঝে ওই ক্যান্টনমেন্টে যাই, যে ডাক্তার দেখে ওষুধ আনি এই খাই। আমার অবস্থা তেমন ভালো না, সরকারের থেকে কিছু সহযোগিতা করতো তাহলে হয়তো চলতে পারতাম। আমি জানি না আমি এখন গাড়ি চালাইতে পারবো কিনা। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভুয়াপুর উপজেলার ইউএনও। আগামীতে সরকারের কোনো যদি বাস্তবায়ন পরিকল্পনা থাকে এবং সরকার যে ধরনের বরাদ্দ আমাদেরকে দেবে বা তাদের জন্য যদি আলাদা কোনো, আমরা শুনেছি যে তারা ভাতা পাবে, নিশ্চয়ই সেটি পেলে সে আরো অনেক বেশি উপকৃত হবে বলে আশা করছি। অসহায় পরিবারটির দাবি, জুলাই বিপ্লবে সরকারি অনুদানে অনেকের ভাগ্য পরিবর্তন হলেও আশানুরূপ সাহায্য পাননি তারা। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহযোগিতা চান সুজন মিয়া। আব্দুল হামিদ, RTV। খেলার খবর, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো বাংলাদেশ ফুটবলের। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। সোমবার বেলা 11:15টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। দেশে এসেই জানালেন ভালো কিছু করতে চান ভারতের বিপক্ষে। এ সময় উৎসবমুখর পরিবেশে রূপ নেয় বিমানবন্দর এলাকা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে।
এ যেন দীর্ঘ অপেক্ষার অবসান। দেখা মিলল দেশের ফুটবলে নতুন এক সকালের। কারণ বাংলার মাটিতে পা রেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। হামজাকে বরণে এদিন সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকে ভক্ত ও সমর্থকরা। এরপর সেই মহেন্দ্রক্ষণ অপেক্ষার পালা শেষ। অবশেষে ক্যামেরায় ধরা দিলেন হামজা, জানালেন নিজের অনুভূতির কথা, সাথে হুঙ্কার দিয়ে রাখলেন প্রতিপক্ষ ভারতকে। ইনশাআল্লাহ আমরা উইন করব, আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। ফুলের সংবর্ধনা পেয়ে হামজা এদিন সরাসরি যাবে নিজের গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাটে, যেখানে তরুণ ফেস্টুন ও ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। এসবই নিজেদের কৃতি সন্তান হামজাকে স্বাগত জানাতে এলাকার মানুষের প্রস্তুতি। নিজ বাড়িতে বিশ্রাম নিয়ে মঙ্গলবার আসবেন ঢাকায়, যোগ দিবেন টিম হোটেলে। নিয়মিত কোচ ক্যাবরেরার সাথেও রাখছেন যোগাযোগ। আমরা বাংলাদেশের সঙ্গে, আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। অত ভালো লাগতেছে, মাই হার্ট ইজ ফুল। এরপর 20 তারিখ জামাল ভুইয়াদের সাথে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। সবকিছু ঠিক থাকলে 25 তারিখ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লাল সবুজ জার্সি জড়িয়ে অভিষেক হবে 27 বছর বয়সী এই ফুটবলারের। রাফি আমিন, RTV। সাভারের আশুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিলন মিয়া নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার রাতে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে আউকপাড়া এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তার প্রতিবেশী ভাড়াটিয়া মিলন। এ সময় শিশুটি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মিলনকে গণপিটুনি দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। আর এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান আশুলিয়া থানার ওসি কামাল হোসেন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন প্রত্যাহার করে নেয় আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার ওমর ফারুক, ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা। একজন গৃহবধূ তার স্বামীর সাথে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন, সেখান থেকে তৎকালীন ক্ষমতাসীন দলের সাথে জড়িত এরকম কিছু নেতৃস্থানীয় ব্যক্তি একজন মহিলাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে একটা সংঘবদ্ধ ধর্ষণে করেছিলেন, যার কারণে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটা মামলা রুজু হয়। সেই মামলাটা সাক্ষী স্টেজে গিয়েছিল, তারপরে মামলাটা আসলে আর আগায়নি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের মান্দালয় প্রদেশে সরকার সমর্থিত সেনাদের বিমান হামলায় 27 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন। রয়টার্স জানায়, শনিবার প্রদেশের সিঙ্গু শহরে রাত 3টার দিকে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। বিমান থেকে ছোড়া বোমার আঘাতে অন্তত 10টি বাড়ি ধ্বংস হয়েছে। কয়েক দশক ধরে স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে আসা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স এবং সংখ্যালঘু গেরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা বৃদ্ধি করেছে সরকার। দেশটিতে বিভিন্ন সময়ে জান্তা সৈন্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিদ্রোহীরা। 2021 সালে ক্ষমতা নেয়ার পর থেকে সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত দেশটির প্রায় 2224 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল রোববার সাংবাদিকদের এ কথা জানান তিনি। জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কাজ করছে। পুতিনের সঙ্গে ইউক্রেনের ভূমি এবং খনিজ সম্পদ নিয়ে আলোচনা করার কথা জানান তিনি। এর আগে গেল বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। পুতিন যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়। তবে রাশিয়া ইউক্রেনের অমীমাংসিত কিছু বিষয় নিয়ে ট্রাম্পের সাথে আলোচনার কথা জানিয়েছিলেন পুতিন। মঙ্গলবার বৈঠকে এই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করবে বলে মনে করছে বিশ্লেষকরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।